রবের বাণী বুঝতে বুকে কোরআন আঁকড়ে ধরো, সহজ আরবি ভাষার পাঠে হৃদয় আলো করো। আমরা যেভাবে দুনিয়াটাকে দেখি আমাদের ভাষা কিন্তু ঠিক সেভাবেই তাকে সাজিয়ে নেয়। আর এই সাজানোর একটা বিশাল ভিত্তি কি জানেন? সংখ্যা। তো চলুন আজ আমরা দেখব সাধারণ একটা গণনাকে ভাষা কিভাবে একদম অসাধারণ করে তুলতে পারে। মানে বাংলা বা ইংরেজিতে আমরা তো এভাবেই ভাবি, তাই না? একটা জিনিস মানে এক বচন, আর একের বেশি হলেই ব্যাস বহু বচন। কিন্তু একটু ভাবুন তো, যদি এমন কোনো ভাষা থাকে যেটা বলে এক, দুই আর অনেক, এই তিনটে আসলে সম্পূর্ণ আলাদা জগৎ। চলুন আজকে আমাদের এই সহজ ধারণাটাকেই একটু নাড়িয়ে দেয়া যাক। তো চলুন একদম শুরু থেকে শুরু করা যাক। মানে ব্যাকরণ ঠিক কিভাবে পরিমাণ বা সংখ্যাকে দেখে, সেটাই হতে যাচ্ছে আমাদের আজকের আলোচনার মূল ফোকাস। প্রথমে আমরা সেই সিস্টেমটা নিয়ে কথা বলি যেটা আমাদের সবার কাছেই খুব পরিচিত। ইংরেজি বলি বা বাংলা বলি, দুটো ভাষাতেই এক আর অনেকের ধারণাটা কিন্তু প্রায় একই রকম। এখানে যেমনটা দেখা যাচ্ছে ব্যাপারটা একদম সোজা। একটা জিনিস হলে সেটা সিঙ্গুলার বা এক বচন, আর একাধিক হলে প্লুরাল বা বহু বচন। মানে বেশিরভাগ ভাষাই কিন্তু এই দুই ভাগের সিস্টেমটা ফলো করে। কিন্তু আসল মজাটা হলো এখানেই গল্পের শেষ নয়, বরং এখান থেকেই আসল গল্পটা শুরু হচ্ছে। তো এখন আমরা এমন এক ভাষার জগতে ঢুকতে চলেছি যেটা সংখ্যাকে আরও অনেক বেশি সূক্ষ্মভাবে দেখে। আরবি ব্যাকরণের কথা বলছি, যেখানে এক আর অনেকের ঠিক মাঝখানে আরও একটা লেভেল আছে। হ্যাঁ, যা দেখছেন একদম ঠিক। আরবি ভাষায় বচন কিন্তু দুটো না, তিনটে। মানে এক বচন আর বহু বচনের পাশাপাশি এমন একটা বচন আছে যেটা শুধুমাত্র দুই সংখ্যাটার জন্য বরাদ্দ। আর ঠিক এখানেই ব্যাপারটা সত্যি সত্যি ইন্টারেস্টিং হয়ে ওঠে। এই স্পেশাল বচনটার নাম হল দ্বিবচন বা আরবিতে বলি মুসান্না। এটা কিন্তু বহু বচনের কোনো পার্ট না, বরং এক বচন আর বহু বচনের মধ্যে একদম আলাদা একটা স্বাধীন ধারণা, যেটা শুধু দুটো জিনিসকে বোঝানোর জন্যই ব্যবহার করা হয়। আর মজার ব্যাপার হলো এই দ্বিবচন বানানোটা বেশ সোজা। জাস্ট একবচন শব্দটার শেষে একটা নির্দিষ্ট প্রত্যয়, যেমন ধরুন আনি, যোগ করে দিলেই কাজ শেষ। যেমন ধরুন কিতাবুন মানে হলো একটা বই, এটা হয়ে যাচ্ছে কিতাবানি মানে দুটো বই। কি বেশ নিয়ম মেনেই চলছে, তাই না? ওকে, তাহলে এক আর দুইয়ের হিসেব তো আমরা বুঝলাম। কিন্তু যখনই সংখ্যাটা দুই পার হয়ে যায়, আরবি ভাষা বহু বচন বানানোর জন্য আমাদের সামনে একটা নয় বরং দুটো আলাদা রাস্তা খুলে দেয়। আর ঠিক এখান থেকেই ভাষার আসল সৌন্দর্য আর জটিলতার খেলাটা শুরু হয়। এই দুটো রাস্তা কিন্তু একদমই আলাদা। একদিকে আছে সুনিয়মিত বহুবচন, যারা খুব ভালো ছাত্রের মতো নিয়ম মেনে চলে। শব্দের শেষে শুধু একটা লেজ বা প্রত্যয় যোগ হয়, মূল শব্দটা যেমন ছিল তেমনই থাকে। আর অন্যদিকে আছে অনিয়মিত বা ভগ্ন বহুবচন। এরা হলো নিয়ম ভাঙার দলে। এরা কোনো প্রত্যয় যোগ করে না, বরং মূল শব্দটাকেই ভেতর থেকে ভেঙে চুড়ে একদম নতুন একটা রূপ দিয়ে দেয়। আচ্ছা, এই ভগ্ন বহুবচন জিনিসটা বুঝতে ইংরেজির কিছু উদাহরণ কিন্তু আমাদের সাহায্য করতে পারে। যেমন ম্যান থেকে ম্যান বা চাইল্ড থেকে চিলড্রেন হওয়াটা। কিন্তু একটা বড় পার্থক্য আছে। ইংরেজিতে এটা হলো ব্যতিক্রম, মানে খুব কম দেখা যায়। আর আরবিতে এটা কোনো ব্যতিক্রমে না, বরং ভাষার একটা প্রধান বৈশিষ্ট্য। তাহলে চলুন এবার এই ভগ্ন বহুবচনের শৈল্পিক দিকটা একটু কাছ থেকে দেখি, কারণ এখানে ব্যাকরণ তার শুকনো নিয়মের খোলস ছেড়ে শিল্পের পর্যায়ে চলে যায়। দেখুন এখানে কি হচ্ছে। বাইতুন মানে একটা বাড়ি, সেটা বহুবচনে গিয়ে হয়ে গেল বুয়ুতুন। খেয়াল করে দেখুন, শব্দের ভেতরের স্বরচিহ্ন মানে ভাওয়েল প্যাটার্ন আর সাজানোটা পুরোটাই বদলে গেছে। আরেকটা উদাহরণ দেখি, কিতাবুন মানে একটা বই, বহুবচন হচ্ছে কুতুবুন। এখানেও দেখুন মূল শব্দটা ভেঙে গিয়ে একটা নতুন ছাঁচে ঢেলে তৈরি হয়েছে। আর শেষ উদাহরণটা দেখুন, ওয়ালাদুন মানে একটা ছেলে, বহুবচনে হয়ে যাচ্ছে আউলাদুন। একটা জিনিস খেয়াল করেছেন, প্রত্যেকটা পরিবর্তনের ধরন কিন্তু আলাদা। মানে কোনো একটা ফিক্সড নিয়ম এখানে একদমই কাজ করছে না। এই চার্টটা দেখলে বিষয়টা আরও পরিষ্কার হবে। দেখুন, রাজুলুন হচ্ছে রিজালুন, বাবুন হচ্ছে আবওয়াবুন, আবার মাদিনাতুন হয়ে যাচ্ছে মুদুন। প্রত্যেকটা পরিবর্তন যেন নিজের নিয়ম নিজেই তৈরি করছে।
এখানে কোনো একটা ফর্মুলা নেই, এখানকার নিয়মটাই হলো বৈচিত্র্য। তাহলে আসল কথাটা কি দাঁড়ালো? এই ভগ্ন বহুবচন শেখার জন্য কোনো সহজ ফর্মুলা নেই। এর কয়েক ডজন আলাদা আলাদা প্যাটার্ন আছে, যেগুলো শিখতে হয় ভাষা ব্যবহারের মাধ্যমে, মানে শুনে শুনে পড়তে পড়তে আত্মস্থ করতে হয়। আর এটা কিন্তু ভাষার কোনো দুর্বলতা না, বরং এর ঐতিহাসিক গভীরতার একটা চিহ্ন। তো প্রশ্ন আসতেই পারে, তাহলে এই বহুবচনগুলো মানুষ শিখে কিভাবে? আমাদের সোর্সগুলোর এর একটাই সোজা সাপটা উত্তর দিচ্ছে, স্মৃতি দিয়ে। এই ধরনের বহুবচনগুলো আসলে মুখস্থ করেই শিখতে হয়, নিয়ম দিয়ে নয়, বরং পরিচয়ের মাধ্যমে। মানে একটা শব্দের সাথে পরিচিত হতে হতে এর বহুবচনটাও স্মৃতিতে গেঁথে যায়। তাহলে শেষ পর্যন্ত আমরা কি বুঝলাম? ব্যাকরণ মানেই কিন্তু সবসময় কিছু শুকনো নিয়মের সমষ্টি না। কখনো কখনো একটা শব্দের গঠনই তার নিজের ইতিহাসকে বয়ে বেড়ায়, এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে একটা বিশেষ ছন্দকে পৌঁছে দেয়। তাই পরের বার যখন কোনো কিছু গোনা হবে, তখন হয়তো একবার ভাবা যেতেই পারে, আমাদের এই জগৎটা কি আসলেই শুধু এক আর অনেকের মধ্যে সীমাবদ্ধ, নাকি এর মাঝখানেও আরও অনেক বিস্ময় লুকিয়ে আছে।